আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথন। নমস্কার, আমি তরুণ ঘোষ। শেখ হাসিনা ইস্যুতে এসে সমস্ত ব্যাপারটা চটকে গেল। মিটিং কালকে জয়শঙ্করের সঙ্গে খলিলুর রহমানের মিটিং হচ্ছিল, কিন্তু শেখ হাসিনার প্রত্যর্পণ এবং হাদির খুনিদের প্রত্যর্পণ নিয়ে একটা জট পেকে গেল। এই জটটা কখন ছাড়াবে তার কোনো নিশ্চয়তা নেই। এক কথায় বলা যায় যে শুরুতেই চুনা ফেলে দিয়েছেন আমাদের খলিলুর রহমান। এক তো হচ্ছে এই শারমিন চৌধুরী, প্রাক্তন স্পিকার, তার অ্যারেস্ট, সেটা বুঝিয়ে দিচ্ছে যে আওয়ামী লীগে এই ব্যাপারে মানে বিএনপি সরকারের মনোভাব কি সেটা পরিষ্কার উনি বলেছেন, জয়শঙ্করজি বলেছেন। এখন আমাদের কাগজে কূটনৈতিক ভাষায় যেটুকু বলা যায় সেটুকু আমাদের কাগজে বেরিয়েছে। জয়শঙ্কর খলিলুরের কথা উঠল হাসিনা প্রসঙ্গ। ছোট খবর বেরিয়েছে, খুব ডিটেলে নয়। আমি অন্যান্য অনলাইন মিডিয়াগুলো দেখলাম, সেখানেও খুব ছোট খবর বেরিয়েছে, কিন্তু ভেতরের ব্যাপারটা আমি আপনাদের পরে বলছি। আগে খবরটা পড়ে দিই কি বেরিয়েছে। বাংলাদেশের নতুন বিএনপি সরকারের প্রথম সরকারি প্রতিনিধি হিসেবে গতকাল নয়াদিল্লিতে এসে আজ সন্ধ্যা পর্যন্ত ধারাবাহিক দৌত্য সারলেন বিদেশমন্ত্রী খলিলুর রহমান। কূটনৈতিক সূত্রের খবর, এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের আর্জি ফের জানানো হয়েছে। অন্য দেশে বাংলাদেশের জন্য ভিসা সহজ করার বার্তা দিয়েছে নয়াদিল্লি। আজ দুপুরে নয়াদিল্লিতে হায়দ্রাবাদ হাউসে জয়শঙ্করের সঙ্গে খলিলের 1 ঘন্টার বেশি আলোচনা হয়। দুই মন্ত্রী একান্তে কিছু কথা বলেন। জয়শঙ্কর এক্স হ্যান্ডেলে লেখেন, ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে আমরা আমাদের সহমত পোষণ করেছি। বিদেশমন্ত্রীকে বিবৃতিতে বলা হয়েছে, দুপক্ষই বিদ্যমান দ্বিপাক্ষিক কাঠামোর মাধ্যমে অংশীদারিত্ব গভীর করার প্রস্তাবগুলি পর্যালোচনা করেছে। এই লক্ষ্যে দীর্ঘ পরবর্তী আনুষ্ঠানিক বৈঠক আরো হবে বলে আশা করা যাচ্ছে। বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমে তারেক রহমানের ভারত সফরের পূর্বাভাস দেওয়া হয়েছে, কিন্তু যদিও ভারতের পক্ষ থেকে এমন কোন রকম পূর্বাভাস পাওয়া যায়নি। খলিলুর আজ বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল, পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গেও বৈঠক করেছে। এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ মন্ত্রকের উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন। খলিলুর সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ডিজেল সরবরাহের জন্য ভারতকে ধন্যবাদ জানান এবং সরবরাহ আরো বাড়ানোর অনুরোধ জানান। জবাবে পুরো বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার জন্য আশ্বাস দিয়েছেন। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়, ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করে ভারত সরকারকে ধন্যবাদ জানায় খলিলুর। ধৃতদের প্রত্যর্পণের চুক্তি অনুযায়ী বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ঐক্যমত্য হয়েছে। মানে হাদির খুনিদের ব্যাপারে ফেরত দেওয়ার ব্যাপারে খবরটা এখানে শেষ। ফেরত দেওয়ার ব্যাপারে দুই সরকারই ঐক্যমত হয়েছে। কিন্তু শুরুতেই উনি যেটা বললেন, 1 নম্বর পয়েন্ট খলিলুর রহমান, সেটা হচ্ছে শেখ হাসিনার প্রত্যাবর্তন, বাংলাদেশে ফিরিয়ে দেওয়া, প্রত্যাবর্তন নয়, প্রত্যার্পণ, এবং আসাদুজ্জামান খান তার প্রত্যার্পণ, এই দুটো নিশ্চিত করতে হবে। তাহলে দ্বিপাক্ষিক সম্পর্ক স্মুথ চলতে পারে। তো তারপরেতে জয়শঙ্করজি বলেন যে আপনার যা যা বলার আছে, প্রায় 1 ঘন্টায় মিটিংটা চলে, আপনার যা যা বলার আছে আপনি আগে বলে দিন, আমি নোট ডাউন করে নিই, তারপর আমি একটা একটা করে উত্তর দেবো।
তখন উনি তিস্তা জল চুক্তি থেকে আরম্ভ করে জলবন্টন চুক্তি, তারপর আমাদের ডিজেল সরবরাহ, পণ্য সরবরাহ, ট্রান্সশিপমেন্ট, তারপরে তুলা রপ্তানির ব্যাপার, এইগুলো পরপর উনি বলে যান এবং ভিসা সংক্রান্ত ব্যাপারটা উনি তোলেন যে ভিসা দিতে সহজ করতে হবে, ভিসা পদ্ধতি, বিশেষ করে ট্রাভেল ভিসা এবং অন্য দেশে যাওয়ার জন্য যে ভিসাগুলো দেওয়া হয় সেই ভিসা। জয়শঙ্করজি বলেছেন এই ব্যাপারে আমরা কথাবার্তা বলবো। আপনাদের মনে আছে প্রণয় ভার্মা একবার বলেছিলেন যে খুব তাড়াতাড়ি ট্রাভেল ভিসা দেওয়া হবে। আমি তখন বলেছিলাম এটা ভারতের মানে ঘোষিত নীতির বিপরীতে গিয়ে উনি এই কথাটা নিজে থেকে বললেন কি করে। সঙ্গে সঙ্গে তাকে ভারতে ডেকে পাঠানো এবং তড়িঘড়ি উনি রাত্রিবেলা ভারতে ছুটে আসেন। তারপরে নতুন রাষ্ট্রদূত আপনাদের ওখানে নিয়োগ করার কথাগুলো ওঠে। অর্থাৎ তিনি যে কথাটা বলেছিলেন সেই কথাটা যে ভারতের কথা নয় সেটা কিন্তু অনেক আগেই আমি বলে দিয়েছিলাম। আজ পর্যন্ত কিন্তু ট্রাভেল ভিসা চালু হয়নি এবং ভারত বলেছে আমরা চেষ্টা করছি, খুব শিগগির কথাবার্তা আমরা বলবো। এইবারে সব যখন কথাবার্তা খলিলুর রহমানের হয়ে যায় তখন এবার জয়শঙ্করজি কথা বলতে শুরু করেন। উনি প্রথমেই বলেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ প্রসঙ্গকে বাদ দিন। এই দুটো প্রসঙ্গ যে আপনারা টানছেন না, এই দুটোকে বাদ দিন। আমাদের যে শর্ত আছে 1 নম্বর এবং 2 নম্বর, শেখ হাসিনার নিঃশর্ত মুক্তি এবং তার সমস্ত মামলা প্রত্যাহার, এবং 2 নম্বর তাকে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করার জন্য একবার উপযুক্ত পরিবেশ তৈরি করে দেওয়া। এই মধ্যে আমরা আগেও আপনাদের বলেছি যে শেখ হাসিনা প্রত্যার্পণের ব্যাপারে আমাদের কোনো রকম নেই, মানে আমাদের সিদ্ধান্ত নেই এরকম। আপনাদের কাগজে কিছু কিছু জায়গায় বেরোচ্ছে যে শেখ হাসিনাকে নাকি কাতারে পাঠানো হচ্ছে। তিনি কোথাও যাচ্ছেন না, আমি নিশ্চিত করছি তিনি কোথাও যাচ্ছেন না, তিনি ভারতবর্ষেই থাকছেন। এবার শেখ হাসিনা প্রসঙ্গতে আপনি আর আসবেন না। এবার বাকি প্রসঙ্গগুলো আমি যেগুলো লিখে নিয়েছি সেগুলো আমি একটা একটা করে উত্তর দিচ্ছি। আপনার ব্রহ্মপুত্র বাঁধ দেওয়ার ব্যাপারে আপনারা চীনকে ডেকে এনেছেন এবং চীন ওখানে অনেকটা কাজকর্ম এগিয়েছে। অবিলম্বে চীনের থেকে সমস্ত সম্পর্ক আপনাদের ছেদ করতে হবে। 2 হচ্ছে এই যে টার্কিতে গিয়ে আপনি এতগুলো দিন কাটালেন এবং টিভি ড্রোন কোম্পানির সঙ্গে আপনি 2 দিন ধরে বৈঠক করলেন, কেন করলেন তার সন্তোষজনক উত্তর আপনাকে দিতে হবে। 3 নম্বর, গঙ্গা জলবন্টন চুক্তি আর তিস্তা প্রকল্প নিয়ে আপনারা যে আলোচনা করতে চাইছেন, আমরা সে আলোচনা আমরা করতে চাই, কিন্তু কোন বেসিসে আমি সেটা বলছি। আপনারা বলছেন যে শেখ হাসিনার সময়ে যে সমস্ত চুক্তিগুলো ছিল সেই সমস্ত চুক্তিগুলো আবার রিওপেন করতে হবে। যেমন এর মধ্যে রয়েছে আপনার স্থলবন্দর ব্যবহার করার চুক্তি, ভিসা, খাদ্যপণ্য, এই সমস্ত আপনাদের সমস্ত ওই চুক্তি অনুযায়ী চাই। কিন্তু আপনারা বারবার বলা সত্ত্বেও হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার এখনো কমাননি। চিন্ময় প্রভুর মুক্তির ব্যাপারে আমরা বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করেছি, আপনারা চিন্ময় প্রভুর মুক্তি সম্পর্কে কোনো কাজ করেননি। তারপর হচ্ছে জ্বালানি ও পণ্য সরবরাহের ব্যাপারে আমাদের আপত্তি নেই, আমরা চেষ্টা করব। আপনারা হরদীপ সিং পুরীর সঙ্গে, যিনি আমাদের পেট্রোলিয়াম মিনিস্টার, তার সঙ্গে আপনারা কথা বলেছেন, তিনিও একই কথা বলেছেন, আমি পুরোটাই জানি।
আর এই যে আপনারা বলছেন হাসিনার আমলে যে সমস্ত চুক্তি হয়েছে সেই সমস্ত চুক্তিগুলো আবার পুনরূপায়ণ করা, যার সঙ্গে চুক্তি হয়েছিল তাকে আপনারা ফাঁসিতে ঝোলানোর জন্য ব্যস্ত হয়ে রয়েছেন। আপনারা যখন আপনি উপস্থিত ছিলেন, যখন এই 10 দফা চুক্তি যখন হয়, তখন মিস্টার খলিল আপনি ওখানে তখন উপস্থিত ছিলেন, আপনি তখন হ্যাঁ বলেছেন, আর আজকে এসে আপনি উল্টো সুর গাইছেন। তা যে মানুষটার জন্য এই চুক্তিগুলো হয়েছিল সেই মানুষটাকে আপনারা ফাঁসিতে ঝোলানোর জন্য প্রত্যর্পণ চাইছেন, অথচ আবার আপনারা বলছেন যে তার আমলের সমস্ত চুক্তি রূপায়ণ করতে হবে। 2 দিয়ে তো 22 হয় না, 2 দিয়ে তো 4 হয়, 22 তো কোনোভাবে আপনি করতে পারবেন না। ফলে আপনারা যে সমস্ত অন্যায় আবদারগুলো করছেন সেগুলো একবার খতিয়ে ভাবুন। আর ভারতবর্ষ যেটা বলছে, একটা সুস্থির গণতন্ত্র, সকলের সমান ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দেওয়া এবং একটা গণতান্ত্রিক সরকার, এটা যেটা আছে সেটাকে ভারত এখনো একদলীয় সরকার বলেই মনে করছে। আমি আপনাদেরকে পরিষ্কার বলে দিচ্ছি, এটা একদলীয় সরকার। আমরা বলেছিলাম গণতান্ত্রিক পদ্ধতিতে সবার অংশগ্রহণে নির্বাচিত যে সরকারই আসুক সেই সরকারের সঙ্গে আমরা কাজ করব। আপনারা কি করেছেন? আপনারা সব থেকে বড় দল আওয়ামী লীগকে আপনারা নির্বাচনে পাঠিয়ে দিয়ে, ভোটে অংশগ্রহণ না করতে দিয়ে আপনারা নিজেদের কিছু লোকেদের মধ্যে আপনারা এটা করেছেন, নির্বাচনটা করেছেন। ফলে ভারতের চোখে এই নির্বাচনটা হচ্ছে একদলীয় নির্বাচন। এই একদলীয় নির্বাচন আমরা কখনোই বলিনি যে একদলীয় নির্বাচন আমরা মেনে নেব। ফলে এই শেখ হাসিনা প্রসঙ্গ ভুলে যান, আসাদুজ্জামান খান প্রত্যর্পণ ভুলে যান, আর ভারতের সমস্ত রকম সহযোগিতার কথা, সব রকম সহযোগিতার কথা ভুলে যান। আপনারা যদি শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে যদি পুনর্বাসনের ব্যবস্থা করেন, তাহলে যে সমস্ত তার করা চুক্তিগুলো আছে সেগুলো অবিলম্বে রূপায়ণ করার জন্য ভারতবর্ষ কিন্তু পা বাড়িয়ে আছে। আমরা ভবিষ্যতেও কথা বলবো, আমরা আবার আলোচনা করব, কিন্তু শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আর দ্বিতীয়বার এই কথা ভারতবর্ষ শুনতে চায় না। মিটিং শেষ। অর্থাৎ শেখ হাসিনা প্রসঙ্গ উঠতেই মিটিংয়ে একেবারে ধামাচাপা হয়ে গেল, মানে মিটিং আর কি ভণ্ডুল হয়ে গেল যাকে বলা যায়। তারপর চাটা খাওয়া, হ্যান ত্যান, এই সমস্ত যাটা হয়, যা হয় সে তো সবই জানেন, কূটনৈতিক ভাবে যেটা হয় সেগুলো হয়েছে। তবে মিটিং কিন্তু ফলপ্রসূ হয়নি। অনেকদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম, আমি লিখেছিলাম যে খলিলুর আসছেন বটে কিন্তু চিড়ে ভিজবে না। আলটিমেটলি কিন্তু চিড়ে ভিজল না। মিটিংটা শেখ হাসিনার জায়গায় এসে আটকে গেল এবং ভারতবর্ষ নিশ্চিত করে দিল যে শেখ হাসিনা ভারতবর্ষ ছাড়া অন্য কোথাও যাচ্ছেন না, তিনি ভারতবর্ষেই থাকবেন এবং শেখ হাসিনাকে তুলে দেওয়ার ব্যাপারে দ্বিতীয়বার ভারত কোনো কথা শুনবে না। এরপরে বাকি ব্যাপারগুলো ভেবে দেখা হবে। ওই জলবন্টন চুক্তি, তিস্তা চুক্তি, আপনার খাদ্যপণ্য সরবরাহ, ডিজেল সরবরাহ, যা যা আপনারা বলছেন, এই ভিসা দেওয়া, হ্যান ত্যান, আপনারা সব ধীরে ধীরে আপনারা দেখতে পাবেন ভারতবর্ষ কি করছে না করছে। আপনাদের প্রতিটা পদক্ষেপ ভারতবর্ষকে বলে দেবে ভারতবর্ষের কি পদক্ষেপ করা উচিত। পরিষ্কার। মিটিং এখানে শেষ। বাংলাদেশে নতুন রাজনৈতিক নেতৃত্ব তৈরি না হলেও দেশের বৃহত্তর অরাজনৈতিক শক্তি সুশীল রাজনৈতিক লীগ বা জামায়াত শিবিরের বর্ধিত সংস্করণ, সুশীল রাজনৈতিক পক্ষটি কখনোই নেতৃত্ব শূন্য থাকে না, অতীতেও থাকেনি, এখনো থাকছে না। 2024 সালে জামায়াত শিবিরের জুলাই সন্ত্রাসীরা
ক্ষমতা দখল করে ইউনূসকে ক্ষমতায় বসিয়েছিল, যে ইউনূস 1/11 থেকে এই ক্ষমতায় বসার স্বপ্ন দেখে আসছিল। দেশি বিদেশি চাপে হোক আর নিজেদের অক্ষমতায় হোক, ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গদের ক্ষমতা ছেড়ে দিতে হয়েছে তারেক রহমানের হাতে। কিন্তু ক্ষমতার পেছনের শক্তি হিসেবে যে তারা এখনো আছে তা বোঝা যাচ্ছে এনসিপি নেতা নাহিদ ইসলামের আহ্বানে। নাহিদ ইসলাম এদেরকে ইউনূস সহ বাকি উপদেষ্টাদের রাজপথে নামার আন্দোলনে রাখছেন। কিন্তু ইউনূস এখনো আন্দোলনে নামবেন কিনা তাও জানি না। কিন্তু আন্দোলনে নেমে গেছেন কে? ফ্লোটিলা শহীদুল ওরফে ফটো শহীদুল। বিগত 18 মাস ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অবৈধ সরকার মব বা উন্মত্ত জনতাকে উস্কে দিয়ে রাষ্ট্র চালিয়েছে। ভেনেজুয়েলায় যেমন মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার দিয়ে রাষ্ট্রপতিকে সরিয়ে ক্ষমতায় বসানোর একটি পশ্চিমা ব্লুপ্রিন্ট বাস্তবায়নের চেষ্টা হয়েছিল, ঠিক তেমনি বাংলাদেশের মাটিতেও ইউনূসকে বসানো হয়েছিল। জুলাই সন্ত্রাসের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার পর গত 1.5 বছরে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যে নির্মম নিপীড়ন, নির্যাতন এবং গায়েবী হত্যা মামলার রাজত্ব কায়েম হয়েছিল তা স্বাধীন বাংলাদেশের ইতিহাসে বিরল। সেই সঙ্গে এই 18 মাসে দেশের ইতিহাসে নজিরবিহীন দুর্নীতি, সীমাহীন অর্থ পাচার এবং চরম অপশাসনের যে দৃষ্টান্ত স্থাপিত হয়েছে তার ভার সইতে না পেরেই বিদায় নিতে হয়েছে ইউনূস সরকারকে। কিন্তু ইউনূসের এই পতনের পর সুশীল সমাজের নয়া নেতা কে হবেন তা নিয়ে নানা রকমের সমীকরণ শুরু হয়েছে। কিন্তু অবস্থা দৃষ্টে মনে হয়েছে যে বাংলাদেশ এই অবৈধ অরাজনৈতিক রাজনৈতিক দলের বিপরীতে বা সমান্তরালে আরো বেশি রাজনৈতিক ভাবে ক্ষমতাবান সুশীল রাজনৈতিক লীগের নয়া নেতা হিসাবে এখন আবির্ভূত হয়েছেন আলোকচিত্রী শহীদুল আলম। তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার সবেমাত্র দায়িত্ব গ্রহণ করেছে। একটি তথাকথিত নির্বাচিত সরকারের বয়স মাত্র 44 দিন পেরোতে না পেরোতেই শহীদুল আলম প্রকাশ্য সংবাদ সম্মেলন করে এই সরকারকে হটানোর ডাক দিয়েছেন। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি সদর্পে ঘোষণা করেছেন, আগের এত ক্ষমতাশালী সরকারকে যখন হটানো গেছে, জনগণের প্রত্যাশা পূরণ করতে না পারলে এই সরকারকেও হটানো সম্ভব। চলচ্চিত্র এবং প্রকাশনা অধিদপ্তর তথাকথিত জুলাই আন্দোলনের তথ্যচিত্র নির্মাণের বকেয়া বিল আনতে গিয়ে মুশফিকুর রহমান জোহান গোলাপ সাহাদের উপর ছাত্র দলের কথিত হামলার ঘটনাটিকে তিনি হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন তারেক রহমান সরকারকে ফেলে দেওয়ার জন্য। ডিএপির ভেতরে সিসিটিভি ফুটেজ গায়েব হওয়া এবং কয়েকজন নির্মাতার আহত হওয়ার ঘটনাটিকে তিনি শুধু প্রশাসনিক বা আইনি কাঠামোর মধ্যে সীমাবদ্ধ রাখতে চান না, বরং এটিকে তিনি শিল্পের স্বাধীনতা মত প্রকাশের উপর আক্রমণ হিসেবে আখ্যা দিয়ে সরাসরি সরকার পতনের ঘটানোর বয়ান তৈরি করছেন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের চাকরিচ্যুত করার থেকে শুরু করে ক্ষতিপূরণ আদায় করার যে 6 দফা দাবি তিনি তুলে ধরেছেন তার আড়ালে মূলত এই তারেক রহমান সরকারকে শুরুতেই অস্থিতিশীল করার সুগভীর রাজনৈতিক চক্রান্ত আছে বলে বিএনপির নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন। শহীদুল আলমের এই তথাকথিত মানবাধিকার এবং বিপ্লবের বয়ান যে কতটা অন্তঃশ্বাস শূন্য এবং সুবিধাবাদী তা ফিলিস্তিনিদের জন্য আয়োজিত গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নাটকেই স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। আন্তর্জাতিকভাবে এটি নাটক ছিল না, কিন্তু ফটো শহীদুল যখন অংশ নিয়েছে তাতে তখন এটাকে নাটক হয়ে গেছে। ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের মানুষের যে নিঃশর্ত আবেগ রয়েছে তাকে পুঁজি করে তিনি স্রেফ নিজের ফেসবুক ফলোয়ার বাড়ানোর জন্য জঘন্য খেলায় মেতেছিলেন এই গ্লোবাল সমুদ্র ফ্লোটিলায় যোগ দিয়ে। জাহাজটি স্পেনের সমুদ্র সীমা পার হওয়ার আগেই ইসরায়েলি নৌবাহিনীর হামলার একটি ভুয়া ডেমো ভিডিও ঢাকায় পাঠিয়ে তিনি যে গুজব ছড়িয়েছিলেন তা তার অ্যাটেনশন সিকার বা মনোযোগ আকর্ষণের মানসিকতার চূড়ান্ত বহিঃপ্রকাশ। এই ভুয়া ভিডিওর উপর ভিত্তি করে ঢাকায় যখন শিবির মিছিল বের করে এবং ইউনূস বিবৃতি দেন তখন পুরো নাটকটির চিত্রনাট্য আসলে পরিষ্কার হয়ে গিয়েছিল বাংলাদেশের মানুষের সামনে। অথচ গ্রেটা থুনবার্গের মতো একজন আন্তর্জাতিক মানের অ্যাক্টিভিস্ট এই আয়োজন করেছিল। আন্তর্জাতিক জলবায়ু কর্মী শেষ পর্যন্ত শহীদুলদের এই মিডিয়া ফোকাস ভণ্ডামির কারণে ফ্লোটিলার স্টিয়ারিং কমিটি থেকে পদত্যাগ করেছিলেন আসলে গ্রেটা থুনবার্গ। কারণ শহীদুল আলম এটাকে একটা এমন
নাটক বানিয়েছিল যে আসলে তিনি তার নিজের মান রক্ষায় এই স্টিয়ারিং কমিটি থেকে পদত্যাগ করেন। মানবিক সাহায্যের নামে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্টকে বিক্রি করার এই নির্লজ্জ উদাহরণই প্রমাণ করে ফিলিস্তিন আসলে এই শহীদুলদের কাছে কোনো আদর্শিক জায়গা নয়, বরং নিজের মৌলবাদী এবং দেশ বিরোধী চরিত্রকে আড়াল করার একটি আন্তর্জাতিক ঢাল হিসেবে তিনি এই ফ্লোটিলাকে ব্যবহার করেছিলেন। এই একই গুজবের মানসিকতা আমরা দেখেছিলাম 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনের সময়। তখন আওয়ামী লীগ ক্ষমতায়। আপনাদের হয়তো মনে আছে যে তিনি ধানমন্ডির রাস্তায় দাঁড়িয়ে যুদ্ধের ময়দানের মতো ভয়ার্ত কণ্ঠে ধারাভাষ্য দিয়ে পুরো রাষ্ট্র ব্যবস্থাকে অস্থিতিশীল করে তুলেছিলেন। এরপর ইউনূসের 18 মাসের শাসনামলে যে মব জাস্টিস বা উন্মুক্ত জনতার বিচারহীনতার রাজত্ব কায়েম হয়েছিল, তার অন্যতম প্রধান কুশীলব ছিলেন এই শহীদুল। সবচেয়ে ভয়ঙ্কর দৃষ্টান্ত হলো দীপু দাসকে মব সৃষ্টি করে জ্যান্ত পুড়িয়ে হত্যার নারকীয় ঘটনাটি যখন ঘটে, তখন এই ঘটনা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল। তখন ইউনূস সরকারকে বাঁচাতে শহীদুল আলম সেখানে ছুটে গিয়ে এই আদিম উল্লাসকে স্বৈরাচারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ বলে জাস্টিফাই করেছিলেন। প্রথম আলো বা ডেইলি স্টারের কার্যালয়ে আগুন দেওয়ার রাতে যখন নুরুল কবিরের মতো সম্পাদকও ওখানে গিয়ে তাদেরকে থামাতে পারেননি, তখন শহীদুল আলম তাদের এক ইশারাতে নিবৃত করেছিলেন, কারণ এরা শহীদুল আলমের লোক। এই শহীদুল আলম এই ডিপ স্টেট, এই ডেইলি স্টার এবং প্রথম আলো পোড়ানোর নেপথ্য কারিগর ছিলেন। সুতরাং তারা তার নির্দেশে বা তারা অগ্নিসংযোগকারীরা সরে যাবে, তাদের স্বাভাবিক, তাই না? আসলে শহীদুল আলম বা তার মতো যারাই আছেন তারা এক একজন প্রকৃতার্থে ভাড়াটে বুদ্ধিজীবী, যেমন ছিলেন ইউনূস, বদিউল আলম মজুমদার কিংবা আলী রিয়াজ গং। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে ক্ষমতা থেকে সরাতে কিংবা ক্ষমতায় বসাতে এসব বুদ্ধিজীবীদের বিদেশিরা ভাড়ায় পরিচালিত করে। প্রগতিশীলতার নামে প্রতিক্রিয়াশীলতার বিষবাষ্প ছড়ানোই আসলে তাদের মূল কাজ। শহীদুল এবং তার মতো বাকি যারা আছেন তারা সকলেই ছদ্ম প্রগতিশীল গোষ্ঠী, যারা মূলত জামায়াত শিবিরের রাজনৈতিক এজেন্ডাকে বাস্তবায়ন করেন। শহীদুলের আরেক পরিচয়, তিনি যুদ্ধাপরাধী রাজাকার খান আব্দুস সবুর খানের ভাগ্নে। সুতরাং জামায়াতের সঙ্গে তার সম্পর্ক পারিবারিক এবং ঐতিহাসিক, যা 71-এর মুক্তিযুদ্ধে মানুষের কাছে স্পষ্ট হয়েছে। যে কারণে শহীদুল ফিলিস্তিনিদের গণহত্যার বিরুদ্ধে সরব হয়েও 1971 সালে মহান মুক্তিযুদ্ধে দেশের মাটিতে ঘটে যাওয়া পাকিস্তানি বাহিনীর গণহত্যার প্রশ্নে, ইয়াহিয়া বা টিক্কা খানদের বর্বরতার প্রশ্নে একেবারে চুপ থাকেন। দৃক গ্যালারিতে শেখ হাসিনার বিকৃত ছবি প্রদর্শনী করলেও 71-এর ঘাতকদের নিয়ে তার কোনো শিল্পকর্ম দেখা যায় না, বরং